ছবি ব্যানার্জির লেখা গল্প ইগো। রাত ৮টায় রাজীব দময়ন্তীকে নিয়ে খানিকটা ভয়ে ভয়েই তাদের ফ্ল্যাটের কলিং বেলের সুইচে হাত রাখল। বাবা মৃন্ময়বাবু দরজা খুলে দিয়ে বলল, আজ এত সকাল সকাল টিউশনি থেকে ফিরলি যে? সঙ্গে ওটা কে? রাজীব বলল, বাবা ও দিতি, মানে দময়ন্তী। আমরা বিয়ে করেছি। বিয়ে করেছিস? মানেটা কি? হতচ্ছাড়া, তোর বাপের কি জমিদারি আছে? আজ ২ বছর পাশ করে এখন একটা চাকরি জোটাতে পারিসনি? মাথায় নেই? তোর টিউশনের টাকা কটায় কোনো রকমে ৩টে পেট চালাতে হিমশিম অবস্থা। এই অবস্থায় আর একজনকে কোন ভরসায় জুটিয়ে আনলি? আর মা জননী, তোমাকেও বলিহারি দিই মা, তুমি তো দেখছি এক কাপড়ে ঘর ছেড়ে এসেছো। রাজা বলল, বাবা, ওর বাবা মার অমতে আমরা বিয়ে করেছি। দিতি আর আমি দুজনেই এসএসসি পরীক্ষা দিয়েছি। সে তো আগেও দিয়েছিলে বাবা। চাকরি পেয়েছো কি? রাজীবের মা বেরিয়ে এসে বলল, হ্যাঁ গো, কার সাথে এত চেঁচামেচি করছো? এই যে, কাছে এসে একবার দেখো, তোমার বেকার সুপুত্র ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। মা নিভা দেবী একমুখ হেসে বলল, ও মা, তাই? হ্যাঁ রে রাজা, আগে জানাসনি কেন? বউকে বরণ করতে হবে তো। আহা, ভারী সুন্দর চেহারাখানি বৌমার। একটু অপেক্ষা করো বাবা, আমি অন্তত একটা প্রদীপ জ্বালিয়ে এনে তোদের বরণ করি। মৃন্ময়বাবু মুখ ভেঙচে বললেন, বাবা, চমৎকার! এই না হলে উপযুক্ত ছেলের উপযুক্ত মা। আহা, রাগ করছো কেন? ৩টে পেট চলে ৪টে পেটও চলে যাবে। তাছাড়া রাজা তো চাকরির চেষ্টা চরিত্র করছে, দেখবে ঠিক পেয়ে যাবে। আমি আপাতত আমার শেষ সম্বল এই বালাজোড়া দিয়ে বৌমাকে আশীর্বাদ করলাম। দিতে তো অনেক কিছু সাধায়। ভগবান যদি মুখ তুলে চান তাহলে একটা একটা করে সব গয়না গড়িয়ে দেব মা। এসএসসি পরীক্ষায় রাজীব দময়ন্তী দুজনেই রিটেন পরীক্ষায় পাশ করলো। রাজীবের মা বলল, ওগো, দেখলে বৌমা আমার কেমন পয়মন্ত লক্ষ্মী মেয়ে। ঘরে পা দিতে দিতেই জোড়া সুখবর, একসঙ্গে দুজনেরই এবার চাকরি হবে। মৃন্ময়বাবু বললেন, এখনই অত লাফিও না, এখনো ভাইবা পরীক্ষা বাকি আছে। ভগবান করে রাজা সেটাতে উতরাতে পারলে বাঁচি। নিভা দেবী বলল, বৌমা তো পাশ করেছে, ওরা দুজনেই চাকরি পাবে দেখো। শেষ পর্যন্ত চাকরিটা দময়ন্তীর হলো। ভাইভাতে রাজা আটকে গেল। বাবা ছেলে দুজনের এই খবরে মুখটা গম্ভীর হয়ে গেল। দময়ন্তী রাজীবকে বলল, রাজীব, তুমি খুশি হওনি? ব্যঙ্গ করছো? আমার কি খুশি হওয়ার কথা? কেন নয়? এই চাকরি তুমি আমি দুজনে না পেলে খারাপ লাগতো, দুজনে একসঙ্গে পেলে বেশি খুশি হতাম। রাজীব বলল, জানো, আমার ভাবতে আশ্চর্য লাগছে যে তোমার মতো পাতি সাবজেক্ট ইতিহাসে সেকেন্ড ক্লাস এমএ পাশ করে কি করে চাকরি পাও? আমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে হয়ে শুধুমাত্র ভাইভাতে আটকে গেলাম। দময়ন্তী বলল, রাজীব, প্রথম কথা, কোনো সাবজেক্টই পাতি সাবজেক্ট নয়। আর দ্বিতীয় কথা, আমার সাবজেক্ট হয়তো সিট অনেক বেশি বলে চাকরিটা পেয়েছি। তাছাড়া যোগ্যতাও তো একটা ব্যাপার। কি বলতে চাও, আমি অযোগ্য? রাগ করো না, আমি সে কথা একবারও বলিনি। মন খারাপ করছো কেন? তুমি এবারে পেলে না, সামনের বারে নিশ্চয়ই পাবে। যদি না পাই, তাহলে তোমার মুখাপেক্ষী হয়ে আমাকে কি সারা জীবন চলতে হবে? তা কেন? তুমি এতদিন তো টিউশনি করে সংসারটা চালিয়েছো। তুমি চাকরিটা পেলে আমি যদি তোমার মুখাপেক্ষী হয়ে থাকতে পারি, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? আর মুখাপেক্ষী কথাটাই বা আসছে কেন? আমাদের যা কিছু সব কারোর একার নয়। আমাদের মধ্যে তো সেসবই কথা হয়েছিল রাজীব। আমাদের মধ্যে যার একজনের চাকরি হবে আমরা বিয়ে করব। আমি তো অপেক্ষা করতে রাজি ছিলাম। আমার অনেক জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসছিল বলে তো তোমার ইচ্ছেতে তাড়াহুড়ো করে বিয়েটা করলাম। তোমরা পুরুষরা বড় অহংকারী। স্ত্রীদের তোমরা সবসময় অনুগত বাধ্য স্ত্রী হিসেবে দেখতে চাও। আর চাকরিটা তোমার হলে আমি প্রাণ খুলে তোমাকে অভিনন্দন জানাতাম। আমি চাকরিটা পাওয়াতে তুমি আর বাবা একবারও মন খুলে আমাকে অভিনন্দন জানাতে পারলে না। অথচ মা আমাকে জড়িয়ে ধরে বলল, যাক, দুজনের একজনের তো চাকরিটা হলো, এটাই ভগবানের অনেক আশীর্বাদ বৌমা। দময়ন্তী চাকরির প্রথম মাসের মাইনে পেয়ে ভেবেছিল সবার জন্য কিছু উপহার কিনবে, কিন্তু শ্বশুরমশাই সেদিন থেকে যা গম্ভীর হয়ে আছেন, কিছু কিনলে হয়তো বাঁকা বাঁকা কথা শোনাবেন, তাই কিনতে গিয়েও কিনল না।
টাকাটা এনে শাশুড়ি মার হাতে দিয়ে বলল, মা, টাকাগুলো তুলে রাখুন। মৃন্ময়বাবু গম্ভীর মুখ করে বললেন, বৌমা, তোমার টাকা তোমার নিজের কাছে রেখে দাও। দময়ন্তী বলল, কেন বাবা, সংসারটা তো মাই চালায়। আপনার ছেলেও তো টিউশনের টাকা মায়ের হাতেই তুলে দেয়। সংসার আমার ছেলের টাকায় যেমন চলছে তেমনই চলবে। শাশুড়ি মা বলল, এটা তুমি কি বলছো? টানাটানি সংসারে তোমাকে একটু দুধ দিতে পারি না, তোমাদের একটু ভালো মন্দ খাওয়াতে পারি না। বৌমার টাকা ছেলের টাকা কি আলাদা? বৌমা তো এই সংসারের একজন সদস্য, সে খুশি মনে টাকাটা দিতে চাইছে, তুমি আপত্তি করছোই বা কেন? ওরা ছাড়া আমাদের কে আছে? আমি যা বলার বলেছি, বৌমার টাকা তুমি ধরবে না। রাতে দময়ন্তী রাজীবকে বলল, জানো, আমার আর চাকরির প্রথম মাইনে পেয়ে সবার জন্য কিছু কিনতে ইচ্ছে করছিল, শুধুমাত্র বাবা পছন্দ করবেন না বলে কিনতে পারিনি। বাবা আমার টাকাটা মাকেও নিতে দিলেন না। তুমি টাকাটা রাখো প্লিজ, কাল বাবা আমার জন্য কিছু নতুন পোশাক কিনে এনো। রাজীব বলল, আমি জানি দিদি, তোমার টাকা দিয়ে সংসার চলুক এটাতে বাবার মত নেই। আমি বাবার মত নয়, তোমার মত জানতে চাইছি। কিছু মনে করো না, বাবার অমতে আমি কিছু করতে পারবো না। দিদি বলল, তুমি কি সব ব্যাপারে বাবার মতকে প্রাধান্য দাও? আমার সঙ্গে তোমার দীর্ঘ 4 বছরের মেলামেশা ও ভালোবাসা, আমার সঙ্গে প্রেম করার সময় কি বাবার মতামত নিয়েছিলে? না বিয়ে করার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবার মতামত নিয়েছিলে? অথচ মা কিন্তু খুশি মনে টাকাটা নিয়েছিল। রাজীব বলল, তুমি হাস্যকর কথা বলছো। একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বাবা মার মত নিয়ে প্রেম করে না, আর চাকরি পাওয়ার আগে বিয়ে করতে চাইলে বাবা মত দিত না। আমারও তো সেটাই বক্তব্য। আমার টাকা তুমি নেবে, দরকারে সংসারে খরচ করবে, এটাতে বাবার মতামত নেওয়ার দরকারটা কি? উনি পুরানো মানসিকতার মানুষ, তিনি স্ত্রী পুরুষের বিভাজন করতেই পারেন। মা কিন্তু পুরানো দিনের মানুষ হলেও মা তোমারও বাবার মতো আমাকে এই পরিবারের একজন সদস্য মনে করেন। দিদি, শুধু শুধু সংসারে অশান্তি ডেকে আনার দরকারটা কি? আমার টাকায় তো এতদিন সংসার চলছিল। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। একদিন স্কুলে বেরোনোর আগে শ্বশুরমশাই বললেন, বৌমা, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার শাশুড়ি মা রান্না বান্না করে তোমার মুখের সামনে ভাত বেড়ে দিচ্ছে, আর তুমি প্রতিদিন সেজেগুজে বেরিয়ে যাচ্ছ। এই সংসারে তোমারও কিছু দায়বদ্ধতা আছে। দময়ন্তী বলল, বাবা, মার কথা মতো আমি রাতে রান্নাটা করি, আপনি বললে ভোরে উঠে সব রান্না সেরে স্কুলে যাব। শাশুড়ি মা বলল, হ্যাঁ গো, আমার প্রতি এত দরদ তোমার কবে থেকে হলো গো? সেই বিয়ের পর থেকে রান্নাঘরেই তো আমার জীবনের অনেকটা সময় কাটিয়ে দিলাম। কবেই ভুলে গেছি আমিও একদিন গ্রাজুয়েশন করেছিলাম। থামলে কেন? আরও কি কি গুণ তোমার ছিল, বৌমাকে সেটা সবিস্তারে বলো। তোমার বয়স হচ্ছে বলেই বৌমাকে কিছু দায়িত্ব দিতে বলেছিলাম। ঠিক আছে, আমার ঘাট হয়েছে বলাটা। দময়ন্তী সব কিছু দায়িত্ব পালন করলেও সংসারের স্বাভাবিক ছন্দটা কেমন যেন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিল। রাজীব আর আগের মতো তার সঙ্গে সময় কাটানোর জন্য হন্য হয়ে অপেক্ষা করতো না। সব কিছু চলছিল যান্ত্রিক নিয়মে। শুধু শাশুড়ি মা রবিবার দিন এলেই ছেলেকে বলতো, হ্যাঁ রে রাজা, সপ্তাহের একটা দিন তো বৌমাকে নিয়ে একটু বেড়াতে যেতে পারিস বাবা। দিনরাত মুখহানি করে থাকতে তোর ভালো লাগে না আমার ভালো লাগে? বিয়ের পর তো দুটিতে একবার হানিমুনেও গেলি না। যা না বাবা, কটা দিন একটু একান্তে তোরা বেরিয়ে আয়। রাজা বলল, মা, আমার সময় কোথায়? আমি চাকরির প্রস্তুতির জন্য একটা নাইট কোচিংয়ে ভর্তি হয়েছি। দময়ন্তী স্কুলে পৌঁছে একবার আর টিফিন টাইমে একবার তার শাশুড়ি মাও রাজীবকে নিয়মিত ফোন করে। সেদিন স্কুলে একটা মিটিং ছিল। দময়ন্তী ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। মিটিং থেকে বেরিয়ে দেখলো সর্বনাশ, রাজীবের ছটা মিস কল। তাড়াতাড়ি ফোনটা করতেই রাজীব ঝাঁঝালো গলায় বলল, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলেও তোমাকে যে পাওয়া যাবে না সেটা বেশ বুঝতে পারছি। দময়ন্তী বলল, কেন, কি হয়েছে? রাগ করছো কেন? আমি তো দুবার ফোন করেছি। মিটিংয়ে ছিলাম বলে ফোনটা সাইলেন্টে ছিল। কি হয়েছে বলবে তো? বাবা হঠাৎ বুকের যন্ত্রণায় অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। কোন ডাক্তার? ঠিকানাটা বলো, আমি যাচ্ছি। তুমি বাড়ি যাও, মা একা মন খারাপ করে কাঁদাকাটি করছে। আমি বাবাকে ডাক্তার দেখিয়ে ফিরব। ঘণ্টাখানেক পর রাজীব বাড়ি ফিরল শুকনো মুখ করে। দময়ন্তী বলল,
কি বললেন ডাক্তারবাবু? বাবার বাইপাস সার্জারি করতে হবে। আপাতত আজকের জন্য মেডিসিন দিয়েছেন। কালই বাবাকে নার্সিংহোমে ভর্তি করতে হবে। 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হবে। আমার কাছে মাত্র 30,000 টাকা আছে। শ্বশুরমশাই বললেন, আমার সঞ্চয়ে তো তলানিতে। এখন মনে হচ্ছে ভাড়া বাড়িতে থেকে টাকাগুলো সঞ্চয়ে রাখলে ভালো করতাম। তোর মায়ের গয়না আর সঞ্চয়ের সিংহভাগ টাকা খরচ করে এই 3 রুমের ফ্ল্যাটটা কিনে ভুল করেছি। সামান্য পেনশন আর তোর টাকায় কোনো রকমের সংসার চলছে। দময়ন্তী চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। শ্বশুরমশাই বললেন, বৌমা, তোমার কিছু বক্তব্য নেই? বাবা, চাকরিটা না পেলে আমিই বা কতটা সাহায্য করতে পারতাম। বড় জোর আমার গলার এই পাতলা চেন, কানের টপ আর এখানে মায়ের দাও বালাজোড়া দিতে পারতাম। আমার প্রায় 8 মাসের চাকরিতে 3 লাখের কিছু বেশি টাকা সঞ্চয় আছে। কিন্তু বাবা, আপনি তো আমার টাকা নেবেন না বলে চাকরির শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন। আমি একদিন গরম রসগোল্লা এনেছিলাম আপনি ভালোবাসেন বলে। সে রসগোল্লা শুধুমাত্র আমার টাকায় এনেছে বলে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আরও একদিন ইলিশ মাছ এনেছিলাম, সেদিনও আপনি নিরামিষ ভাতকে মাছটা ঠেলে সরিয়ে দিয়েছিলেন। এখন আমার কি বক্তব্য থাকতে পারে আপনিই বলুন। এখানে আসার পর মা আমাকে একজোড়া বালা দিয়ে আশীর্বাদ করেছিলেন। ওটা এই পরিবারের বালা, আমি ওটা এক্ষুনি এনে দিচ্ছি। রাজীব বলল, ওটা বিক্রি করলে যে সমস্যা মিটবে না সেটা তুমিও জানো। শ্বশুরমশাই বললেন, তাহলে কি আমার চিকিৎসা হবে না? কেন হবে না বাবা? আপনার এই ফ্ল্যাটটা তো আছে। আপনাদের বাবা ছেলের সঞ্চিত যে টাকা আছে সেটা দিয়ে আপাতত ভর্তি হন। তারপরে না হয় এই ফ্ল্যাটটা মর্টগেজ দিয়ে আপনার ছেলে টাকার ব্যবস্থা করবে। পুত্রবধূ হিসেবে তোমার কোনো দায়বদ্ধতা নেই? অবশ্যই আছে বাবা। আমাকে কি করতে হবে বলুন? বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। আজ স্বীকার করছি আমি ভুল করেছি। তোমার শাশুড়ি মাই তোমাকে ঠিক চিনেছিলেন। তোমার টাকা দিয়ে আমার চিকিৎসা করো। রাতে রাজীব বলল, দিদি, আমাকে কি তুমি ক্ষমা করতে পারবে? তাহলে স্বীকার করছো স্বামী স্ত্রীর কাছে আমি তুমি বলে কিছু হয় না। একদিন তোমার এক কথায় আমি বাড়ির নিরাপদ আশ্রয় ছেড়ে এক কাপড়ে তোমার সঙ্গে চলে এসেছিলাম। তখন তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম একজনের কারো চাকরি হলেই আমরা বিয়ে করব। জানি দিদি, এটাও জানি তোমার এক জায়গায় কোনো প্রতিষ্ঠিত পাত্রের সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল। আজ আমার আগে চাকরি হয়েছে বলে তোমার পুরুষের ইগোতে বাজছে, কিন্তু আমি জানি এর উল্টোটা হলে তুমি খুশি হতে। আমি জানি আজ না হোক কাল তুমি চাকরি পাবেই। আমার চাকরি পাওয়ার পর থেকে তোমার অস্বাভাবিক পরিবর্তন আমি লক্ষ্য করেছি। তোমার ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে কথা আড্ডা সব বন্ধ হয়েছে। আমাদের সম্পর্কটা এখন ভাই বোনের মতো সম্পর্কে দাঁড়িয়েছে। বিশ্বাস করো, আর কিছুদিন এইভাবে চললে আমি ঠিক করেছিলাম কোনো লেডিস হোস্টেলে চলে যাব। এত বড় সিদ্ধান্ত তুমি এত বড় নিষ্ঠুরতা করতে পারতে দিদি? না হলে কি করতাম? সারাদিন তোমার হাঁড়ির মতো মুখটা দেখতাম। কতদিন আমরা একসঙ্গে বেরোইনি বলো তো? আমার ভুল হয়েছে ম্যাডাম, কথা দিচ্ছি এই ভুল আর হবে না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।